আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কিভাবে পাওলো দিবালা আর্জেন্টিনার রত্ন হয়ে উঠলেন তার গল্প আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। ফুটবল বিশ্বে আর্জেন্টিনা জনপ্রিয় এক নাম। দিয়েগো ম্যারাডোনার দেশ, লিওনেল মেসির জন্মভূমি। সেই দেশের ছোট্ট শহর লাগুনা লার্গা সম্ভবত একমাত্র জায়গা যেখানে ম্যারাডোনা মেসির নাম পড়ে আছে। এখানেই বেড়ে উঠেছেন পাওলো দিবালা। উপর থেকে দেখলে আর্জেন্টিনার অন্য ছোট শহরগুলোর সঙ্গে লাগুনা লার্গার কোনো পার্থক্য নেই। কৃষি নির্ভর এই শহরে আছে একটি প্রধান মোড়, দুটি পেট্রোল স্টেশন, একটি বিদ্যালয়, একটি জাদুঘর আর দুটি ফুটবল ক্লাব। আর্জেন্টিনার তিনটি মূল শহর কর্দোবা, রোজারিও ও বুয়েনস আইরিসকে সংযোগ করা রাস্তার রুতা নুয়েভোর এক জায়গায় বিশাল এক বিলবোর্ডে লেখা, এটা পাওলো দিবালার শহর। পাওলো দিবালার 25তম জন্মদিনের উপহার এটি, যা দিয়ে তার রাজত্বের সীমানা বোঝানো হয়েছে। বিশ্বের কাছে তিনি পরিচিত দিবালা নামে, কিন্তু এখানে তাকে কেউ ওই নামে ডাকে না। ছোট্ট শহরের 7,500 মানুষের কাছে তিনি পাওলো নামে পরিচিত। এখানেই কেটেছে শৈশব। পরিবারের 3 ভাইয়ের মধ্যে সবার ছোট। ফুটবলের প্রতি ছোট ছেলের ভালোবাসা দেখে বাবা স্বপ্ন দেখিয়েছিলেন পেশাদার ফুটবল খেলবে পাওলো, একদিন অনেক বড় তারকা হবে। যদিও এর কিছু দেখে যেতে পারেননি তিনি। তার দাদা ছিলেন পৌলিশ অভিবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দী হলে জার্মানিতে তাকে পাঠানো হয়েছিল কাজের জন্য। যুদ্ধ শেষে দেশে ফিরে কোনো কাজ না পেয়ে তিনি পরবর্তী ঠিকানা হিসেবে আর্জেন্টিনাকেই বেছে নেন। দিবালার বয়স যখন 4 বছর তখন তিনি মারা যান। দিবালার ফুটবল জীবনের শুরু হয় স্পতি বয়। কর্দোবার অন্যতম বড় ক্লাব ইনস্টিটিউটয় অনুশীলনের প্রস্তাব পেয়ে 10 বছর বয়সে সেখানেই যোগ দেন তিনি। শুরুতে বাবার সঙ্গে প্রতিদিন বাড়ি থেকে অনুশীলন করতে যেতেন। আদলফো গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে যেতেন, অনুশীলন শেষে আবার নিয়ে আসতেন। বাবা ছেলের প্রতিদিন যাওয়া আসা করতেন 150 কিলোমিটার পথ। প্রতিটি দিন যেন ছেলের ফুটবলার হওয়ার স্বপ্নে বিলিয়ে দিয়েছিলেন বাবা। সেই স্বপ্ন তৈরিতে হঠাৎ করেই এক ঝড় আসে। আদলফোর শরীরে টিউমার ধরা পড়ে, থমকে যায় অনুশীলন। দিবালার বয়স তখন 15। অপেশাদার ফুটবল থেকে পেশাদার অঙ্গনে এগোনোর সময়। কিন্তু বাবার শেষ দিনগুলোতে তার পাশে থাকতে ক্লাব থেকে ঋণের ব্যবস্থা করে বাড়িতে চলে আসেন দিবালা। আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগ ফুটবলে ইনস্তিতর ন্যাসিওনালে দিবালার পাশে অভিষেক হওয়া বুর্জিও জানালেন দিবালার সেই কঠিন সময়ের কথা। সেদিনের ছোট্ট পাওলোর আজকের দিবালা হয়ে ওঠার নানা ধাপ। পাওলোর স্বপ্ন ছিল তাকে শীর্ষ পর্যায়ে খেলতে দেখবে তার বাবা। ওর বাবা চলে যাওয়াটা ছিল ওর জন্য অনেক বড় ধরনের ধাক্কা। কিছুদিন পর কঠিন একটা সিদ্ধান্ত নেয় সে, অমন পরিস্থিতিতে যা খুব কম কিশোরেই নিতে পারে। নিশ্চিতর যুব একাডেমিতে থাকতে মা ভাইদের ছেড়ে কর্দোবায় চলে আসে। 2017 সালে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালা বলেছিলেন জীবনের সেই কঠিন সময়ের কথা। বাবার মৃত্যু আমার জন্য ছিল অনেক কষ্টের। ফুটবল প্রায় ছেড়েই দিয়েছিলাম। সবসময় আমি তার কথা ভাবি এবং আমার সব গোল তাকে উৎসর্গ করি। গোল করার পর আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ আমি নিশ্চিত সে দেখছে একজন বাবার শূন্যতা পূরণ করা অসম্ভব। আমার কাছে আমার পরিবারেই সব। প্রতিবার গোল করার পর মুখের দুপাশে বৃদ্ধা আঙ্গুলগুলো নিয়ে দিবালার উদযাপনের ভঙ্গি আজ দারুণ জনপ্রিয়। তার ট্রেডমার্ক এই উদযাপনের পেছনের কারণ বলেছেন দিবালার আত্মজীবনী লেখক মার্কোস ভিয়ালোপো। নিজেকে যোদ্ধা প্রমাণ করতে এবং যে কখনো হার মানে না তেমন দেখাতে চেয়েছিলেন দিবালা। ভিয়ালোপোই দিবালার ডাকনাম দিয়েছিল লাহোয়া, যা এখনো আছে। তার জীবন গ্রন্থের নামও এই, যার অর্থ রত্ন। এ সম্পর্কে তিনি বলেন, আমি পাওলোকে একবার এই ডাকনাম নিয়ে জিজ্ঞেস করেছিলাম। সে হেসে বলেছিল এটা তার পছন্দ হয়েছে। ভীষণ কঠিন সে সময়ে কিছু সুবিধাও পেয়েছিলেন দিবালা। ওই সময়ে ইনস্তিতর সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় ছিলেন তিনি ও বুর্জিও। 70 বছর বয়সী এক দম্পতির সঙ্গে তাদের বাড়িতে থাকার প্রস্তাব আসে তাদের। নাতনিদের সঙ্গে থাকতেন ওই দম্পতি। ক্লাবের একাডেমির আবাসনের চেয়ে যা অনেক ভালো ছিল বলেও জানান বুর্জিও। আমরা 4 খেলোয়াড় 2 রুমে থাকতাম। বাড়িতে তৈরি খাবার ও একটা পরিবারের সন্নিধ্যে আমরা যেন ভিআইপি ভাবে ছিলাম। বিশেষ করে ক্লাবের আবাসনের ব্যবস্থার তুলনায়, যেখানে স্টেডিয়ামের গ্যালারিতে নিচে ঘরগুলোতে ঘুমাতে হতো। তবে থাকার ব্যবস্থা যাই হোক না কেন, যে কোনোভাবেই পাওলো প্রস্তুত ছিল স্বপ্ন পূরণের জন্য এবং যে কথা তার বাবাকে দিয়েছিলেন তা পূরণ করার জন্য। 2011-12 মৌসুমের দ্বিতীয় বিভাগের ফুটবলে সবার নজর ছিল, কারণ সেবার শীর্ষ সারির দল রিভার প্লেট ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল। ইনস্তিতর শুরুটা বেশ ভালোই ছিল। হারিকেনকে তারা 2-0 গোলে হারিয়েছিল। 71 মিনিট খেলে দারুণ পারফরম্যান্স নজর কেড়েছিলেন দিবালা। পেশাদার ফুটবলে অভিষেক ম্যাচে যদিও একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ওই ম্যাচে লিগে 17 গোল করেছিলেন দিবালা, এর মধ্যে ছিল 2টি হ্যাটট্রিক। কিংবদন্তি মারাডোনার চেয়ে অল্প বয়সে যে কীর্তি গড়েছিলেন তিনি। ইনস্টিটিউটায় দিবালার প্রথম কোচ তাকে উদ্দেশ্য করে বলেন, সে ছিল সহজাত লেফট উইঙ্গার। সে ছিল দারুণ ক্রিপ এবং দুর্দান্ত এক ড্রিবলার।
মাঠের যে কোনো জায়গায় খেলতে পারত, দারুণ বিনয়ী ছিল, কখনো রেগে যেত না এবং খুব স্বাভাবিকভাবে হাসি মুখে চাপের সঙ্গে মানিয়ে নিত। কিছু মেধাবী খেলোয়াড়, বিশেষ করে শিশু বয়সে মেধাবীরা একটু অবাধ্য হয়, কিন্তু পাওলোর বিদ্রোহী মনোভাব কেবল মাঠেই প্রকাশ পেত। মৌসুমের অসাধারণ পারফরম্যান্স দিবালা নজর কাড়ে আরও বড় সীমানায়, যদিও অল্প দিনেই সামনে চলে আসেন দিবালা। অভিষেক মৌসুম শেষের আগেই 30 লাখ ইউরোর প্রস্তাব পেয়ে একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে তার স্বত্ব বিক্রি করে দেয় ইনিয়েস্তা, আর এর 4 গুণ অর্থ দিয়ে 2012 সালের এপ্রিলে তাকে কিনে নেয় ইতালির ক্লাব পালমেলো। 3 মাস পর 20 জুলাই 4 বছরের চুক্তিতে দিবালাকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সিরিয়ার এই দলটি, যার ফলে ইউরোপীয় ফুটবলে পা রাখে দিবালা। দিবালাকে পেয়ে তৎকালীন পার্লেমোর প্রেসিডেন্ট বলেছিলেন, ইন্টার মিলান, পিএসজি ও চেলসির হাত থেকে আমরা নতুন সার্জিও আগুয়েরোকে ছিনিয়ে নিয়েছি। ওই সময়ের এক মৌসুমের জন্য দলটির কোচ ছিলেন ইতালির সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার জেনাত্রো গাস্তুসো। সাবেক কোচের প্রশংসায় দিবালা একবার বলেছিলেন, তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে প্রতিপক্ষের ট্যাকল ফাঁকি দিতে হয়। অনুশীলনে কখনো কখনো তিনি আমাকে মার করতেন এবং লাথি মারতেন, যেন আমি বুঝতে পারি কিভাবে নিজেকে বাঁচাতে হবে। 21 বছর বয়সে 3 কোটি 20 লাখ ইউরো ট্রান্সফার ফিতে পরের মৌসুমে জুভেন্টাসে যোগ দেন দিবালা। শুরু হয় বর্ণিল ক্যারিয়ারের নতুন অধ্যায়। নতুন ঠিকানায় শুরুতে 21 নম্বর জার্সি পান দিবালা। পরের বছর পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দিলে ফাঁকা হয়ে যায় বিখ্যাত 10 নম্বর জার্সিটি। এরপর দিবালার গায়েই দেখা যায় এই জার্সিটি। দিবালাও আস্থার প্রতিদান দিতে দেরি করেননি। খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন জুভেন্টাসের আক্রমণভাগের মূল কারিগর। প্রথম মৌসুমে করেন 19 গোল 9 অ্যাসিস্ট। গোলের মৌসুম হিসেবে সবচেয়ে ভালো সময় তার কাটে 2017-18 মৌসুম। দলের হয়ে টানা 7ম সিরিয়ার লিগের জয়ের পথে করেন 22 গোল 5 অ্যাসিস্ট। টানা 3 বার জায়গা করে নেন সিরিয়ার বর্ষসেরা দলে। মাঠের সবচেয়ে কঠিন মুহূর্তে ভালো পারফরমেন্স করতে পারেন ওইসব খেলোয়াড় যারা খুবই প্রতিভাবান, ঠান্ডা মাথার। দিবালা তাদের মতো একজন। আর্জেন্টাইন ফুটবলারদের মাঝে মেসির পরে সবচেয়ে জনপ্রিয় নাম দিবালার। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের মতো বড় বড় ক্লাব তাকে পেতে আগ্রহী ছিল এক সময়। আনুমানিক 13 কোটি ইউরো মূল্যের এই ফরওয়ার্ডের সৌভাগ্য হয়েছে সময়ের সেরা 2 ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলার। কিন্তু দিবালার রাজ্যে মানুষ বুঝে পায় না জাতীয় দলে সে কেন এত সুযোগ কম পায়। তবে আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক প্রায় সব কোচের মুখেই শোনা যায় একটা কারণ, মেসি ও দিবালা একই পজিশনে খেলতে অভ্যস্ত, যার ফলে একাদশে একসঙ্গে দুইজনকে খেলানো কঠিন। 2017 সালে দিবালা নিজেও একবার এই বিষয়ে কথা বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন এর কারণ। এটা কিছুটা অবাক করার মতো, কিন্তু মেসির পাশে খেলাটা একটু কঠিন, কারণ আমরা দুজনেই একই পজিশনে খেলি। পরবর্তী কোচ সাম্পাওলির দলেও দিবালার আস্থা ছিল নড়বড়ে। রাশিয়ার বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেলেও টুর্নামেন্টে সুযোগ পায় মাত্র একটি ম্যাচে। গ্রুপ পর্বে প্রথম 2 ম্যাচে বেঞ্চে গা গরম করার পর নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা মরা লড়াইয়ে খেলার সুযোগ পান তিনি, কিন্তু শেষ 16-য় আবার থাকতে হয় একাদশের বাইরে। ফ্রান্সের বিপক্ষে 4-3 গোলে হেরে বিদায় নেয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় দিবালা যে আর্জেন্টিনা জাতীয় দলের অবিচ্ছেদ অংশ হতে যাচ্ছে তা বলা যায়। গত বছরের কোপা আমেরিকার পর অঘোষিত বিরতি নিয়েছিলেন মেসি, তখন নিয়মিতই একাদশে ছিলেন দিবালা। বর্তমান কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে ইতিমধ্যে তাও দেখা গেছে। 1993 সালের পর থেকে 6টি বড় বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দেশটি। তবে শেষ হাসি হেসেছে 2021 সালের কোপা আমেরিকায়, তবে সেখানেও ছিলেন না দিবালা। তবে আগুনে বল নিয়ে খেলার যার অভ্যাস, সে লাগুনা লার্গার পাওলো নিশ্চয়ই জানেন চাপকে কিভাবে জয় করতে হয়। আশা করি খুব তাড়াতাড়ি আর্জেন্টিনার জাতীয় দলের নিয়মিত মুখ হবেন তিনি। পাওলো দিবালাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।